গত ক্লাসে আমরা ডিভিডেন্ডের সংজ্ঞাটা পড়ছিলাম। এখন আজকে আমরা ওখান থেকে শুরু করব। কথা শুনতে পাচ্ছেন আপনারা? স্যার। ওকে। কথা শুনতে না পারলে আমাকে বলেন, আজকে অফিস থেকে ক্লাস নিচ্ছি তো একটু কি আওয়াজ আছে। সমবায় সমিতি। সমবায় সমিতি, এখানে আমাদের সমবায় সমিতির যে আইন আছে 2001 সালের, সেই আইনে যে যেই সমিতিগুলোর নিবন্ধন হবে সেটা হলো সমবায় সমিতি হিসেবে বিবেচিত হবে। আর একটা আইন আছে, সোসাইটি অ্যাক্ট আছে, মানে ওই এটা মনে হয় আরেকটা সমবায় সমিতি আইন, আর একটা আইন আছে যেটা দিয়ে ওই ট্যাক্স রেটের একটু পার্থক্য হয়ে যায়। এটা কোন আইনটা আমি ভুলে গেলাম। সোসাইটি অ্যাক্ট, একটা সোসাইটি অ্যাক্ট আছে, আর একটা হলো ওই সমবায় সমিতি অ্যাক্ট আছে। সোসাইটি অ্যাক্টের আন্ডারে রেজিস্ট্রেশন নিলে ট্যাক্স একটু বেশি দিতে হয়, আর সমবায় সমিতির আওতায় রেজিস্ট্রেশন নিলে ট্যাক্স একটু কম দিতে হয়। সোসাইটির আন্ডারে ট্যাক্স হলো 27%, সমবায় সমিতির আন্ডারে ট্যাক্স হলো 15%। এর পরের বছর এটা আবার কি করছে জানি না, একই করে ফেলছে কিনা। তবে এখানে শুধু জানার বিষয় হলো যে দুইটা আইন আছে, দুইটা আইনের আন্ডারে রেজিস্ট্রেশন নেওয়া যায়, বাট নিলে ইম্প্যাক্ট আছে। সমবায় সমিতি আইনের আন্ডারে নিলে এবং সোসাইটি একটা আন্ডারে নিলে ইম্প্যাক্ট দুইটা দুই ধরনের। এটা শুধু জানা দরকার আপনাদের। সিকিউরিটিজ, সিকিউরিটিজের অর্থ কি এখানে বলা আছে। সিকিউরিটিজ অর্থ অন্তর্ভুক্ত হবে সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল, বন্ড, সঞ্চয়পত্র, ঋণপত্র, সূচক, সরিয়া ভিত্তিক ইস্যু বা সিকিউরিটি অনুরূপ দলিল। এটা হলো সিকিউরিটি। কোনো কোম্পানি বা আইনগত সত্তা ইস্যুর কর্তৃক ইস্যুয়ার কর্তৃক ইস্যু, শেয়ার, স্টক, বন্ধক, চার্জ বা হাইপোথিকেশনের মাধ্যমে ইস্যুকৃত দলিল, বন্ড, ডিবেঞ্চার, হ্যাঁ, ডিরাইভেটিভ, মিউচুয়াল ফান্ড বা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, যে কোনো বৈধ বিনিয়োগ স্কিমের ইউনিট, সূচক, সরিয়া ভিত্তিক ইস্যু, অনুরূপ দলিল, পূর্বে উল্লেখিত দলিল গ্রহণার্থে ক্রয়ের অধিকার বা ওয়ারেন্ট সিকিউরিটিজের মধ্যে পড়বে। তবে শর্ত থাকে যে কোনো মুদ্রা, নোট বা ড্রাফট চেক, বিনিময় পত্র, ব্যাংকের স্বীকৃতিপত্র, ব্যবসায়িক দেনাদার নিকট প্রাপ্য অর্থ, ট্রেড রিসিভেবল, হ্যাঁ, ব্যবসায়িক পাওনাদারের প্রদেয়, এইগুলো সিকিউরিটিজের মধ্যে পড়বে না। এই সিকিউরিটিজটা আমাদের জানা দরকার, কারণ হলো আমরা জানি যে সিকিউরিটিজের ইনকাম আছে। সিকিউরিটিজ ইনকাম কি সেটা বোঝার জন্য। আর একটা হলো যে আমরা যে এই যে ইনভেস্টমেন্ট রিবেট নেই, ইনভেস্টমেন্ট রিবেটের উপরে ট্যাক্স রিবেট নেই, ইনভেস্টমেন্টের উপর ট্যাক্স রিবেট নেই, সেই ক্ষেত্রে সিকিউরিটিজের উপরে 5 লাখ টাকার বেশি ইনভেস্টমেন্ট করলে ওটা অ্যালাউবল হয় না। এই কারণে যখনই আমরা সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট করব, সেখানে দেখে নিব যে এই সিকিউরিটিজের মধ্যে, এই সংজ্ঞার মধ্যে পড়ে কিনা। তাহলে যদি আমরা বলি যে সিকিউরিটিজ কি, সিকিউরিটিজ মানে হলো ট্রেজারি বিল, বন্ড, সঞ্চয়পত্র, ঋণপত্র, সূচক, সূচকভিত্তিক ইস্যুকৃত সিকিউরিটি বা অনুরূপ দলিল। এটা হলো প্রথম। এখানে সবগুলোই কিন্তু সরকারি, ট্রেজারি বিল সরকারি, বন্ড সরকারি, সঞ্চয়পত্র সরকারি। ডিবেঞ্চার আমি দেখি নাই সরকারি ইস্যু করতে এখনো, বাট করতে পারে চাইলে। এরপরে যেটা সেকেন্ড, এটা হলো প্রাইভেট আর কি, প্রাইভেট সিকিউরিটি। যেমন কোনো কোম্পানি বা আইনগত সত্তা ইস্যুয়ার কর্তৃক ইস্যুকৃত শেয়ার, স্টক, বন্ধক, চার্জ বা হাইপোথিকেশনের মাধ্যমে ইস্যুকৃত দলিল, বন্ড, ডিবেঞ্চার, ডিরাইভেটিভস, মিউচুয়াল ফান্ড, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, এইগুলো
সিকিউরিটিজের মধ্যে পড়বে। ভবিষ্যৎ তহবিল, প্রভিডেন্ট ফান্ড। ভবিষ্যৎ তহবিল বলতে এরূপ ভবিষ্যৎ তহবিলকে বুঝাইবে যা যাহা দ্বিতীয় তফসিলের অংশ 3-এর বিধানাবলীর অধীনে কমিশনার কর্তৃক অনুমোদিত। হ্যাঁ, তৃতীয় তফসিলের অংশ 3-এ বলা আছে ভবিষ্যৎ তহবিল মানে প্রভিডেন্ট ফান্ডে রিকগনিশন করার জন্য কি কন্ডিশন লাগে, সেই কন্ডিশন গুলো অনুসারে যেটা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে রিকগনিশন করা থাকে সেটাকে বোঝাইছে স্বীকৃত ভবিষ্যৎ তহবিল। মানে স্থায়ী স্থাপনা, এটা আমাদের কিছুটা ডাবল ট্যাক্সেশনের ক্ষেত্রে কাজে লাগে। হ্যাঁ, এটা আমরা একটু ধারণা নিয়ে রাখবো যে এটার রিলেভেন্সি হলো বিজনেস ইনকাম ক্যালকুলেশন করার ক্ষেত্রে। যেমন আমাদের দেশে বিদেশি প্রতিষ্ঠানগুলো ব্যবসা করে থাকে, বিভিন্ন ধরনের মোডে ব্যবসা করে থাকে। ওই মোডগুলো বোঝার জন্যই এই পার্মানেন্ট এস্টাবলিশমেন্টের সংজ্ঞাটা আমাদের বোঝা দরকার। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি এই আবার এই যে পার্মানেন্ট এস্টাবলিশমেন্টের স্ট্যাটাসের উপরেই বেস করেই ট্যাক্সের স্ট্যাটাসটা নির্ধারণ হয়, অ্যালাওয়ান্সের স্ট্যাটাসটা নির্ধারণ হয়। এই কারণে স্থায়ী স্থাপনার সংজ্ঞাটা, পার্মানেন্ট এস্টাবলিশমেন্টের সংজ্ঞাটা আমাদের একটু জেনে রাখতে হবে। তো অর্থ, পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট অর্থ ব্যবসায় আয়ের ক্ষেত্রে, ওই যে যেটা বলছিলাম ব্যবসায় আয়ের ক্ষেত্রে, ব্যবসার সেইরূপ নির্দিষ্ট স্থান বা কার্যক্রম যাহার মাধ্যমে কোনো ব্যক্তি উক্তরূপ ব্যবসায় বা আংশিকভাবে পরিচালিত এরূপ উম, পরিচালিত হয়, এবং ইহার অন্তর্ভুক্ত হবে কোনগুলো: ব্যবস্থাপনার কোনো স্থান, কোনো শাখা, কোনো এজেন্সি, কোনো অফিস, কোনো গুদাম যদি থাকে বাংলাদেশে, কোনো কারখানা, কোনো কর্মশিবির যদি বাংলাদেশে থাকে, কোনো খনি, তৈল বা গ্যাস কূপ, ভূগর্ভস্থ খাদ্য অথবা খাত অথবা প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান, উত্তোলন, আহরণের জন্য কোনো স্থান, কোনো খামার বা বৃক্ষায়ন, কোনো নির্মাণ স্থান, স্থাপনার সংযোগ, প্রকল্প বা তৎসংশ্লিষ্ট কোনো তদারকি কার্যক্রম। কোনো নিবাসী ব্যক্তির সহযোগী বা সত্তা বা উক্ত নিবাসী ব্যক্তির উপর বাণিজ্যিকভাবে নির্ভরশীল কোনো ব্যক্তি যিনি অনিবাসী ব্যক্তির বাংলাদেশে সম্পাদিত কোনো বিক্রয় বিক্রয়ের সহিত সংশ্লিষ্ট কোনো কার্যক্রম পরিচালনা করেন। অনিবাসী তো আমরা বুঝি নন রেসিডেন্ট, কোনো নন রেসিডেন্ট ব্যক্তির সহযোগী সত্তা বা উক্ত আহ, ন- অনিবাসী ব্যক্তির উপর বাণিজ্যিকভাবে নির্ভরশীল কোনো ব্যক্তি যিনি অনিবাসী ব্যক্তির বাংলাদেশে সম্পাদিত কোনো বিক্রয়ের সহিত সংশ্লিষ্ট কোনো কার্যক্রম পরিচালনা করেন। এখানে মোটামুটি সেলস এজেন্ট টাইপের কথাটা বোঝাচ্ছে এখানে। অনিবাসী কোনো ব্যক্তির সেলস এজেন্ট যদি থাকে বাংলাদেশে, তাহলেও তাকে পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট আছে বলে বিবেচনা করা হবে বাংলাদেশে। ট্রান্সফার, ট্রান্সফার এটা আসলে ক্যাপিটাল অ্যাসেটের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ট্রান্সফার এই শব্দটা আমরা ইউজ করে থাকি ক্যাপিটাল অ্যাসেটের ক্ষেত্রে। আমি গত ক্লাসে যখন পড়াইছি ক্যাপিটাল অ্যাসেট তখন বলছি যে ক্যাপিটাল অ্যাসেট মানে ক্যাপিটাল গেইন অ্যারাইজিং ফ্রম দ্য ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট। এখন আমরা জানি ক্যাপিটাল অ্যাসেট কি, হ্যাঁ, বাট ট্রান্সফারটা আমরা জানি না। ট্রান্সফারটা শুধু বিক্রির মাধ্যমেই হয় না, অনেক অন্যান্য মাধ্যমেও ট্রান্সফার হতে পারে। সেই ট্রান্সফারটা ট্যাক্স আইনে কি বলা হয়, ট্রান্সফার বলতে ট্যাক্স আইনে কি বোঝানো হয়, সেটা নিয়ে আমরা এখন আলাপ করব। ট্রান্সফার অর্থে মূলধনী পরিসম্পদের ক্ষেত্রে বিক্রয়, বিনিময় বা ত্যাগ বা পরিসম্পদের কোনো সত্ত্ব বিলোপিত হওয়া পর্যন্ত অন্তর্ভুক্ত হইবে, তবে নিম্নবর্ণিত বিষয়াদি ইহার অন্তর্ভুক্ত হইবে না।
যেমন মূলধনী পরিসম্পদের হস্তান্তর যদি দান মূলে, উইল মূলে, ওসিয়ত মূলে বা অবাতিলযোগ্য কোনো ট্রাস্ট মূলে সংগঠিত হয়, তাহলে এটা ট্রান্সফার বোঝাবে না। তার মানে ট্রান্সফার হলো যদি কোনো বিক্রি হয়, বিনিময় বা ত্যাগ বা পরিসম্পদের কোনো সত্ত্ব বিলুপ্ত হওয়া অন্তর্ভুক্ত হইবে, যার সত্ত্ব আর থাকবে না। যেমন আমার একটা যদি বিল্ডিং থাকে, সেই বিল্ডিংটা যদি আমি বিক্রি করে দেই বিনিময়ের মাধ্যমে, তাহলে ওই বিল্ডিং এর সত্ত্ব কিন্তু আর আমার কাছে থাকবে না। সেটাই হলো ট্রান্সফার। আর ট্রান্সফারের ভিতরে যেগুলো পড়বে না সেটা হলো দান মূল্যে যদি ট্রান্সফার হয়, দান দান করলো, উইল, উইল মূলে, গিফট আইনের আওতায় যেটা দান করা হয় সেটা, উইল মূলে যেটা করা হয়, ওসিয়তের মাধ্যমে যেটা হয়, অবাতিলযোগ্য, নন নন ক্যান্সেলেবল, হ্যাঁ, ট্রাস্টের মাধ্যমে যেটা হয়, সেগুলো হস্তান্তরের অন্তর্ভুক্ত হবে না। কোম্পানির অবসায়নকালে শেয়ার হোল্ডারগণের নিকট যদি উহার পরিসম্পদের যে কোনো উপায়ে বিতরণ করা হয়, কোম্পানি যখন ডিজলিউশনে যায় তখন কোম্পানির যে রেসিডুয়াল যে সম্পদটা থাকে, সেই সম্পদটা ট্রান্সফার করার মাধ্যমে যে যেটা ট্রান্সফার হবে সেটাকে, হ্যাঁ, ট্রান্সফার হিসেবে বিবেচনা করা হবে না। ওটাকে বলা হয় হলো ডিস্ট্রিবিউশন অফ অ্যাসেট। হ্যাঁ, লিকুইডেশনের সময় সম্পদ যেটা বিতরণ করা হয় সেটাকে ট্রান্সফার না বলে ডিস্ট্রিবিউশন বলা হয়। ওখান থেকে কোনো ক্যাপিটাল গেইন হবে না। এর মানে কি, এই যে আমরা বললাম যে মূলধনী সম্পদের ক্ষেত্রে আহ দান মূল্যে, উইল মূল্যে, ওসিয়ত মূল্যে কোনো ট্রান্সফার বিবেচনা করা হবে না, তার মানে হলো এগুলোর মাধ্যমে কোনো ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল গেইন উৎপত্তি হবে না। কোম্পানির অবসায়নকালে যেই সম্পদটা শেয়ার হোল্ডারদেরকে ডিস্ট্রিবিউশন করা হয়, সেখান থেকে কোনো ক্যাপিটাল গেইন আসবে না। কারণ হলো কি, কারণ ওখান থেকে ট্রান্সফার হচ্ছে না। দ্যাট ডাজন্ট মিন ট্রান্সফার। কোনো ফার্ম বা অন্যবিধ ব্যক্তিসংঘের বিলুপ্তির সময় বা হিন্দু অবিভক্ত পরিবারের বিভক্তির কালে যদি কোনো মূলধনী পরিসম্পদের বিতরণ করা হয়, সেটাও ট্রান্সফারের অন্তর্ভুক্ত হবে না। তার মানে হলো ওখান থেকে কোনো ক্যাপিটাল গেইনও অরিজিনেট করবে না। ডেফিনেশন নিয়ে আমাদের যে আলোচনা ছিল, সব আলোচনা শেষ হয়ে গেল। চ্যাপ্টার 1 আমাদের আলোচনা শেষ। এখন আমরা পরবর্তী চ্যাপ্টারে যাব। তো আমি এই ক্ষেত্রে 2 মিনিট ব্রেক নিচ্ছি আর কি। আয়কর কর্তৃপক্ষ, ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন যেটা বোঝাচ্ছে, কর্তৃপক্ষ, আমরা জানি যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ হলো ইনকাম ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন করে। ন্যাশনাল বোর্ডের প্রধান থাকে হলো চেয়ারম্যান। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর প্রধান হলো চেয়ারম্যান। তারপরে হলো কর কমিশনার, মহাপরিচালক পরিদর্শন, কর কমিশনার আপিল। এগুলো করা হয়নি, এটা হায়ারার্কি ঠিক নেই, জাস্ট লিস্ট করা হয়েছে। এটা একটা হায়ারার্কি আছে। এটা হলো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর চেয়ারম্যান, তারপরে হলো মেম্বার, তারপরে হলো কমিশনার গুলো আছে। কমিশনার আপিল, কমিশনার ট্যাক্সেস। তো এখানে ওইরকম সিরিয়াল করা হয় নাই, বাট এখানে শুধু নাম লেখা হয়েছে যে কে কে আছে এখানে। তার মানে অ্যাডমিনিস্ট্রেশন হলো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর আন্ডারে, যেখানে থাকে হলো চেয়ারম্যান, এবং চেয়ারম্যানের সাথে থাকে কতগুলো মেম্বার। মেম্বার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এরপরে মেম্বারদের পরে থাকে হলো কমিশনার, কমিশনার ট্যাক্স, কমিশনার আপিল। কমিশনারের মধ্যে আবার ভাগ থাকে, বৃহৎ করদাতা ইউনিট, বিভিন্ন ধরনের ভাগ আছে আর কি। মহাপরিচালক প্রশিক্ষণ, মহাপরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা, কেন্দ্রীয় গোয়েন্দা এনবিআর এর আরেকটা ব্রাঞ্চ, যাদের কাজ হলো ইনভেস্টিগেট করা। গোয়েন্দা তো বুঝতেই পারতেছেন যে ইন্টেলিজেন্স, এই ইন্টেলিজেন্স গুলো গোপন তথ্যের মাধ্যমে কিংবা
অডিটের মাধ্যমে যদি কোনো ট্যাক্স ফাঁকি কিংবা অন্য কিছু পায়, তাহলে তারা ওটা ইনভেস্টিগেশন করে ট্যাক্স কালেকশন করার জন্য ব্যবস্থা নেয়। তারপরে কমিশনার, কর কমিশনার, অতিরিক্ত কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার। এই যে ডেপুটি কমিশনার, এই ডেপুটি কমিশনারকেই বলা হয় হলো অ্যাসেসিং অথরিটি। ও হলো অ্যাসেসিং অথরিটি, যে অ্যাসেসমেন্ট গুলো করে, এই ডেপুটি কমিশনারই অ্যাসেসমেন্ট গুলো করে। আচ্ছা, কেন্দ্রীয় যে গোয়েন্দা সেল, হ্যাঁ। ওনারা, ওনাদের চোখে কি এটা পড়ে না যে ইনকাম ট্যাক্সের যারা এই কম্পিউটার অপারেটর যারা, তারে প্রায় 8-10 কোটি, 15-20 কোটি টাকার মালিক এক একজন হয়েও আছে? তো তাদের কাছে এই গোয়েন্দা রিপোর্ট কি বাইর করে এরা? এ কি কাজ করে? ওরা এদের চোখে এটা পড়ে না? ওরা তো এরা ওইটা করার, একটা রিপোর্টও তারা বাইর করতে এই পর্যন্ত আমরা দেখি নাই দৃশ্যমান কোনো কিছু, যে তারা তাদের নিজস্ব ডিপার্টমেন্টাল কিছু ইস্যু বাইর করে বলছে গোয়েন্দা সংস্থা যে আমার ডিপার্টমেন্টে এই ঘটনাগুলো আছে ভাই, এদের বিচার চলতেছে। ওটা ওদের পারভিউতে পড়ে না ভাই। ওদের পারভিউ হলো রেভিনিউ কালেকশন। ওরা ওরা করাপশনটা দেখে না। ওটা তো কারাপশন, কারাপশনের মাধ্যমে না, চুরি করে এটা আর কি। না, ওই যে যারা এই ধরনের ছোট পদে চাকরি করে কিন্তু অনেক অবৈধ উপায়ে বিভিন্ন টাকার মালিক হয়েছে, তো এটা তো ট্যাক্স ফাঁকি হচ্ছে তো। এখন এটা যেমন হলো, ওরা তো আসলে ধরেন এনবিআর এর ডিপার্টমেন্টের ভিতরেই তো, ডিপার্টমেন্টের ভিতরে ওটা দেখার দায়িত্ব না। ওটা দেখার দায়িত্ব হলো যখন ওই যে অডিট যায়, রেভিনিউ অডিট করে থেকে, সিএনটিএজি থেকে, তাদের দায়িত্ব। সিএনটিএজি যে অডিট করে না, সিএনটিএজির জি। দায়িত্ব হলো এটা। যেমন আমাদের ব্যাংকের, ধরেন আমি যদি চুরি করি, আমার বস তো আর ধরবে না, ধরতে পারবে না, কারণ বস তো অডিট ফাংশন করে না। হয়তো বট বুঝবে, হয়তো ধরতে পারলে বলবে যে ঠিক আছে এটা একটু অডিট করেন। হ্যাঁ। বাট আমাদের অডিট যে আছে তার ফাংশনই হলো যে সব ফাংশনে যারা যারা কাজ করে তাদেরকে ঠিক মতো কাজ করতেছে কিনা। মানে এই যে চুরি করে মানে কি, 10 টাকা ফাঁকি, 10 টাকা ঘুষ নেয়, 100 টাকা সরকারের রেভিনিউ ফাঁকি হয়, তাই না? ধরুন এই যে কাস্টমসের যে ইন্সপেক্টররা, ওরা যায় 500 টাকা দিয়ে দিলে দেখা যাবে যে ওই আপনার 100 কোটি টাকার একটা ইনভয়েস নিয়ে গেছে, ভ্যাটই দেয় না ওখানে, ও 500 টাকা পেয়ে খুশি। এরকম হয় আর কি, বাস্তবিক অর্থে এটা কি এটি হয়। ওরা যায়, বসে চাটা খায়। আমার মুদ্রা মানে মোটা দাগে কথা ছিল যে কেন্দ্রীয় গোয়েন্দা সেল যে ট্যাক্সের সাথে সম্পর্কিত, তারা হুম। তাদের উদ্ঘাটিত কোনো দৃশ্যমান কোনো কাজ আমরা এই পর্যন্ত দেখতেছি না এইটা যেটা। না, ওটা হলো, ওটা আপনি দেখবেন না, ওটা কিন্তু ট্যাক্স ডিপার্টমেন্টের অডিট করা কাজ না। যেমন ট্যাক্স অ্যাসেসি যারা, যারা ট্যাক্স দেয়, তাদের জিনিসগুলো করা হলো তাদের ম্যান্ডেট। ওদের ম্যান্ডেট কিন্তু ওরা না, ডিপার্টমেন্টের লোকজন না। ওদের ম্যান্ডেট হলো অ্যাসেসি, যারা ট্যাক্স দেয় তারা। যেমন আমাদের ব্র্যাক ব্যাংকের এক সময়ে অডিট হয়েছিল, সেন্ট্রাল ইন্টেলিজেন্স থেকে, কেন্দ্রীয় গোয়েন্দা থেকে করছিল। আমাদের ফাঁকি হয় নাই, বাট কিছু মিস ইন্টারপ্রিটেশন ছিল, এক্সপ্লানেশন গ্যাপ ছিল, সেটা দিয়ে ওরা ট্যাক্স ইম্পোজ করছিল কিছু। ওতে কিছু ট্যাক্স দিতে হয়েছে। হয়তো এরকমই বিভিন্ন প্রতিষ্ঠানে যা যেখানে দেখে যারা ফাঁকি দেয় তাদের ওখানে ধরে ট্যাক্স আদায় করে। বাট ওটা ওই ধরেন আহ, একটা ইন্সপেক্টর ইন্সপেক্ট করতেছে কিংবা অ্যাসেসিং অফিসার অ্যাসেস করতেছে করে যাচ্ছে, ওখানে ট্যাক্স ফাঁকি হইলো, বাট ওরা ওই ডিসিটি কে অব্লিগেশন করবে না, ওরা করবে হলো এসএসসি কে। হয়তো ডিসিটি ওভারলুক করছে, বলে দেখি নেই। ঠিক আছে। যে এখানে যে ডেপুটি কমিশনার, এই ডেপুটি কমিশনারের কাজ হলো, এটাই আমরা বলি অ্যাসেসিং অফিসার, এই অ্যাসেসমেন্টটা করে। হ্যাঁ, ট্যাক্স অ্যাসেসমেন্টও করে, তারপরে ট্যাক্স অ্যাসেসমেন্ট অর্ডারটা ওরাই দেয়।
এই কাজগুলো ওরা করে। হিয়ারিং নেয় এরা, এগুলো ওরা করে। এই সহকারী কমিশনার, অতিরিক্ত কমিশনার, অতিরিক্ত কর কমিশনার, কর পরিদর্শক, অতিরিক্ত সহকারী কমিশনার আর কি। এই হলো স্টার্টিং হলো এখানে। এই যে কর পরিদর্শক এরা ইন্সপেক্টর, এরা একটা গ্রুপ যারা হলো ইন্সপেকশন করে সরেজমিনে। আর এই যে সহকারী কর কমিশনার এরা অফিসে বসে, এরা আসলে এই ডেপুটি কমিশনারকে হেল্প করে। আর বিসিএস দিয়ে যারা জয়েন করে তারা প্রথমেই সহকারী কমিশনার হিসেবে জয়েন করে। তাহলে আমরা এই পর্যায়ে দেখলাম যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে চেয়ার্ড বাই, মানে হেড হলো ন্যাশনাল চেয়ারম্যান, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। তারপরে হলো মেম্বার আছে, মেম্বার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এরপরের টায়ারটা হলো কমিশনার, কমিশনার আপিল, কমিশনার ট্যাক্সেস। এরপর অনেক ভাগ আছে, ডিপার্টমেন্ট আছে ট্যাক্স ইয়েতে। কমিশনারের পরে হলো অ্যাডিশনাল কমিশনার, তারপরে জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, তারপরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এগুলো হলো টায়ার। যদি আপনাদের মনে হয় যে আসলে আয়কর কর্তৃপক্ষের রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কি, এখানে বলা আছে আয়কর কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলী এবং অধিক্ষেত্র এরিয়া এখানে বলে দেওয়া আছে। কার কার্যাবলী কোনটা, মহাপরিচালক, পরিদর্শন, মহাপরিচালক, কেন্দ্রীয় গোয়েন্দা। এই যেখানে বলে দিচ্ছে ও কি কি কাজ করবে। করদাতাদের তথ্য সংগ্রহ ও জন্য গোয়েন্দা কার্যক্রম, গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সংগৃহীত তথ্যের সহিত সংশ্লিষ্ট কর আয়কর রেকর্ড বিশ্লেষণ, বুঝছেন? কর পরিহার, গোপনকৃত আয় এবং অনিয়ম শনাক্তকরণ, কর ফাঁকি, গোপন আয়ের, গোপনকৃত আয় উদ্ঘাটন, অন্য কোনো আইন দ্বারা অনুমোদিত বা বোর্ড কর্তৃক অর্পিত অন্য কোনো কার্য। এখানে কিন্তু ওদের অন্য কিছু লেখে নেই এখানে। এটাই হলো ওদের ম্যান্ডেট, ওরা এটাই করবে, এর বাইরে কিছু ওরা করতে পারবে না। এই যেখানে যা আছে, অল দিস ফাংশনস অফ 5, এই যে আয়কর কর্তৃপক্ষের দায়িত্ব কার্যাবলী, এখানে 8 নম্বর থেকে যা শুরু হয়েছে সব এই যে 1, 2 নম্বর এটা,
এগুলো হইতে হইতে সবগুলো হলো 12 পর্যন্ত গেছে। এগুলো হলো জিটি অফ এনভিআর। আর একটা বিষয় আমরা এখানে দেখব, ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল, কর আপিল ট্রাইব্যুনাল। এটা হলো একটা আপিল বেঞ্চ। এটা তৈরি করা করা হয়, ফর্ম করা হয়। এই ফর্মের জন্য মেম্বার লাগে। এই মেম্বারদের কোয়ালিফিকেশনটা এখানে লেখা আছে, কি হইলে এরা এখানে জয়েন করতে পারবে সেটা এখানে লেখা আছে। আর একটা জিনিস এখানে একটু বলে রাখি, এটা কিন্তু কর আপিল ট্রাইব্যুনাল, আপিল করার জন্য। যেমন যদি কোনো ব্যক্তি, কোনো অ্যাসেসিং অফিসার, অ্যাসেসিং অফিসার মানে হলো ডেপুটি কমিশনার অফ ট্যাক্স, হ্যাঁ, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনারও অ্যাসেসিং অফিসার হতে পারে, বড়গুলোর ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে। আবার ব্যক্তির ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট যে কমিশনারও হইতে পারে, অ্যাসেসিং অফিসার। তো এই অ্যাসেসিং অফিসারের কোনো অর্ডার দ্বারা যদি কেউ অ্যাগ্রিভড হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে প্রত্যেকটা অ্যাসেসির আপিল করার একটা অথরিটি আছে, মানে রাইটস আছে। এই আপিলটা কার কাছে করবে? আপিলটা করে সাধারণত ট্যাক্সেরই অন্য ডিপার্টমেন্টে, যেটাকে বলা হয় অ্যাপিল। তো অ্যাপিলটা শুরু হয় হলো কমিশনার অফ ট্যাক্সেস আপিল, or inspecting or ইন্সপেক্টিং জয়েন্ট কমিশন অফ আপিল। হ্যাঁ, এখন যদি একজন ব্যক্তি আপিল করে, তাহলে সে জয়েন্ট কমিশনার অফ আপিলের বিপরে আপিল করবে। বাট একটা কোম্পানি যদি করে, তাহলে কোম্পানি আপিল করবে হলো কমিশনার অফ ট্যাক্সেস আপিল, কমিশনারের বরাবর আপিল করবে। কোম্পানির আপিলগুলো হয় একটু হায়ার র্যাঙ্কের অফিসারদের কাছে, আর ব্যক্তির আপিলগুলো হয় সাধারণত জয়েন্ট কমিশনার অফ আপিল, এদের কাছে জয়েন্ট কমিশনার বরাবর আপিল করা হয়। তো জয়েন্ট কমিশনার বরাবর আপিল করার পরে যদি ব্যক্তি ন্যায় বিচার না পায়, তাহলে সে আবার আবার আপিল করতে পারে। সে আবার আপিল করবে হলো কমিশনারের বরাবর। আর কমিশনারের বরাবর আপিল করার পরেও যদি দেখে যে না, কমিশনারের আপিলটা যুক্তিযুক্ত হয় নাই, তাহলে সে আপিল করবে হলো অ্যাপিলেট ট্রাইব্যুনালে। সেই অ্যাপিলেট ট্রাইব্যুনালটা নিয়ে আমরা এখন আলাপ করব।
এখানে গ্রাউন্ডস অফ আপিল বলা আছে, কি কি গ্রাউন্ডস আপিল করা যাবে। কোনো করদাতা আয়কর কর্তৃপক্ষের আদেশে সংক্ষুব্ধ হইলে সংশ্লিষ্ট আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট নিম্নবর্ণিত বিষয়ে আপিল করতে পারবে। এক নম্বরে হলো ট্যাক্স অ্যাসেসমেন্ট অথবা ক্যালকুলেশন। এখানে যদি কোনো ইস্যু থাকে, ট্যাক্স পেয়েবল অ্যামাউন্ট, এখানে যদি কোনো ডিসপিউট থাকে, তারপরে ক্ষতির সমন্বয় যেটা না, ইন্টারেস্ট। এসব গ্রাউন্ডে আপিল করা যাবে। 2 নম্বরে কার বরাবর করবে?
এই আপিলগুলো শুধুমাত্র কমিশনারের কাছে আপিল করবে হলো কোম্পানি। আর যদি কোনো আপিল করা হয় এগেনস্ট 213 সেকশন অ্যান্ড এনি অ্যাডজাস্টমেন্ট অর পানিশমেন্ট রিলেটিং টু ইন্টারন্যাশনাল ট্রানজেকশন, যেটা হলো ট্রান্সফার প্রাইসিং বলি আমরা, এই এরা করবে। আর বাকি আপিলগুলো করবে হলো অ্যাপিলেট কমিশন অফ জয়েন্ট কমিশন অফ ট্যাক্সেস আপিল। এছাড়া বোর্ড চাইলে যে কোনো আপিল যে কোনো জায়গায় অর্ডার দিয়ে দিয়ে দিতে পারে। ন্যাশনাল বোর্ড যদি চায় তাহলে যে কোনো আপিল যে কোনো জায়গা থেকে দিয়ে দিতে পারে। এই হলো না আপিল নিয়ে একটা বেসিক ধারণা দিয়ে দেওয়া হলো আপনাদেরকে। গ্রাউন্ড কি আপিলের, কার বরাবর আপিল করবে, কারা, হুম, কি কি গ্রাউন্ডে আপিল করা যায় সেটা আমরা দেখলাম, কার কাছে আপিল করবে সেটা আমরা দেখলাম। এখন এই যে আমরা বললাম কমিশনার অফ ট্যাক্সেস আপিল একটা অথরিটি, আর একটা অথরিটি দেখলাম জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস আপিল। যদি কারোর কেউ জয়েন্ট কমিশনার অফ ট্যাক্সেস আপিলের কোনো অর্ডার দ্বারা সংক্ষুব্ধ হয়, তাহলে সে আবার আপিল করতে পারবে কমিশনার অফ ট্যাক্সেস আপিলের বরাবর। এখানে সে আবার আপিল করতে পারবে। এখন এখানেও যদি সে অ্যাগ্রিভড হয়, তাহলে সে কোথায় যাবে? তাহলে বলছে যে এই যে ট্যাক্সেস অ্যাপিলেট যে ট্রাইব্যুনালটা, এই যে ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল, এই ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাবে। তাহলে তাহলে আমরা দেখলাম জয়েন্ট কমিশনার, তারপরে কমিশনার। কমিশনার যখন অর্ডারটা স্যাটিসফ্যাক্টরি না হবে, তখন এটা যাবে হলো ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল। ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালে তখন যাবে। এখন এই ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালটা কিভাবে গঠন করা হয় সেটা নিয়ে আমরা এখন আলাপ করব। তাহলে আমরা এ পর্যায়ে আমরা দেখলাম যে আমাদের ট্যাক্সের ক্ষেত্রে আপিলটা কিভাবে অ্যাডমিনিস্ট্রেশনটা হয়। জয়েন্ট কমিশনার, কমিশনার, দেন ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল। এখন এই ট্রাইব্যুনালটা একটা বোর্ড টাইপের। হ্যাঁ, এই বোর্ডটা কিভাবে গঠন করা হয় সেটা নিয়ে আমরা আলাপ করব। আচ্ছা, সেকশন 13-তে বলছে ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা। এই আইনের অধীনে আপিল ট্রাইব্যুনালের কার্য সম্পাদনের উদ্দেশ্যে সরকার একজন প্রেসিডেন্ট এবং প্রয়োজনীয় সংখ্যক সদস্য সমন্বয়ে সময়ে সময়ে পর আপিল ট্রাইব্যুনাল গঠন করবে। একজন প্রেসিডেন্ট থাকবে তাহলে, আর প্রেসিডেন্টের সাথে কিছু সদস্য থাকবে। তাহলে একজন প্রেসিডেন্ট এবং কতিপয় সদস্য নিয়ে, প্রয়োজনীয় সংখ্যক সদস্য নিয়ে অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন করা হয়। এটা সময়ে সময়ে সরকার গঠন করবে। আচ্ছা, কোনো ব্যক্তি অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিযুক্ত হইবেন না যদি, তাহলে অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য হওয়ার জন্য কি যোগ্যতা লাগে সেটা এখানে আলোচনা করছে। প্রথম যোগ্যতা হলো সে তিনি কোনো সময়ে বোর্ডের সদস্য হইয়া থাকেন অথবা বর্তমানে বোর্ডের সদস্য দায়িত্বে থাকেন, তাহলে সে ট্রাইব্যুনালের মেম্বার হতে পারবে। তিনি জেলা জজ আছেন কিংবা ছিলেন, তাহলে সে তার মানে কি বোর্ডের সদস্য থাকতে হবে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর সদস্য।
হইয়া থাকেন অথবা বর্তমানের সদস্য, যদি কোনো জেলা জজ হয়, জেলা জজ আছেন, অথবা রিটায়ার করছেন, রিটায়ার্ড জেলা জজ সে হইতে পারে। তিনি কর কমিশনার হইয়া থাকেন, যদি কর কমিশনার হয় তাহলে সে ট্রাইব্যুনালের মেম্বার হইতে পারবেন। ধারা 327 এর অধীনে কর আইনজীবী এবং পেশাগতভাবে আয়কর কার্যালয়ে ন্যূনতম 10 বছর কাজ করার অভিজ্ঞতা থাকেন, ন্যূনতম 10 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তিনি পেশাগতভাবে আর্থিক এবং কর আহ, সংক্রান্ত আইনের খসড়া প্রণয়ন কার্যে বিশেষজ্ঞ এবং ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। পেশাগতভাবে আর্থিক এবং কর সংক্রান্ত আইনের খসড়া প্রণয়ন করে, এটা মেইনলি যারা ল ডিপার্টমেন্টে কাজ করে, গভর্নমেন্টের ল ডিপার্টমেন্টে কাজ করে, তারা তো আইনের খসড়া করে। ওখানে যদি কাজ করে থাকে, 10 বছর অভিজ্ঞতা যদি থাকে, তাহলে সে বোর্ডের মেম্বার হওয়ার যোগ্যতা অর্জন করবে। সরকার আপিল ট্রাইব্যুনালের সদস্যদের মধ্যে হইতে একজন সদস্যকে তিনি বোর্ডের সদস্য হিসেবে আছেন, ছিলেন বা আছেন, প্রেসিডেন্ট নিয়োগ দিবেন। হ্যাঁ, সরকার আপিল ট্রাইব্যুনালের সদস্যদের মধ্য থেকে, এই যে ট্রাইব্যুনালের যে সদস্য বানাইলো, এই সদস্যদের মধ্য থেকে একজনকে যিনি বোর্ডের সদস্য ছিলেন, যে সদস্য, যে প্রেসিডেন্ট হবে, চেয়ারম্যান হবে, তাকে বোর্ডের সদস্য থাকতে হবে, বোর্ডের সদস্য ছিলেন অথবা আছেন। যে বোর্ডের সদস্য আছেন, ছিলেন এবং আছেন, সে চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হবে। তাহলে আমরা দেখলাম যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ একটা ট্রাইব্যুনাল করে দিবে। ট্রাইব্যুনালের সদস্য হতে হলে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এর সদস্য আছেন কিংবা ছিলেন, হতে পারবে জেলা জজ, অথবা জেলা জজ ছিলেন, কর কমিশনার আছেন, এবং ধারা 327 আমরা একটু পরেই পড়বো, 327 কি আছে সেটা দেখবো। 327 অনুসারে কর আইনজীবী এবং পেশাগত আর আয়কর কার্যালয়ে ন্যূনতম 10 বছর অভিজ্ঞতা সম্পন্ন। কর আইন ড্রাফট করেন এবং করে অভিজ্ঞ, এরকম যাদের 10 বছর অভিজ্ঞতা আছে, সে ট্যাক্সেস ট্রাইব্যুনালের সদস্য হতে পারবেন। এই ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনালের বোর্ডের যে মেম্বার আছে, এই মেম্বারদের মধ্যে সেই চেয়ারম্যান হবে যে ন্যাশনাল বোর্ডের সদস্য আছেন অথবা ছিলেন। তিনশো সাতাইশ
হাজিরার জন্য অনুমোদিত প্রতিনিধি, এই যে অনুমোদিত প্রতিনিধি, এরাই হলো ওই যে 10 বছর কাজ করলে এরা ট্রাইব্যুনালের মেম্বার হওয়ার যোগ্যতা অর্জন করবে। হাজিরার জন্য অনুমোদিত প্রতিনিধি, হাজিরা মানে কি? হিয়ারিং। হিয়ারিং এর জন্য অনুমোদিত প্রতিনিধি কে যাইতে পারবে? তারা হলো ট্যাক্স পেয়ারের অথবা এসএসসির পক্ষে আয়কর অফিসে প্রতিনিধি হিসেবে বক্তব্য দিতে পারবে, তাদেরকে বলা হয় হাজিরার জন্য অনুমোদিত প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। কোনো করদাতা যিনি এ আইনের অধীনে কোনো কার্যধারার সহিত সংশ্লিষ্ট কোনো আয়কর কর্তৃপক্ষ বা আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হইবার উপযুক্ত প্রয়োজন, সেই ক্ষেত্রে 100, 221 এর অধীনে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়া ব্যতীত অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে হাজির হইতে পারবেন। তাহলে অনুমোদিত প্রতিনিধি কারা কারা? অনুমোদিত প্রতিনিধি যিনি করদাতার পিতা, মাতা, স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বোন। করদাতার কোনো, না এগুলো হবে না, এটা হলো এই যেটা কর আইনজীবী বলতে কি, কর আইনজীবী, এই কর আইনজীবী, এই একজন কর আইনজীবী, একজন কর আইনজীবী হতে পারে। এই কর আইনজীবী কারা? কর আইনজীবী অর্থ হলো বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে নিবন্ধিত কোনো ব্যক্তি, অনুশীলনকারী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অনুশীলনকারী কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, অনুশীলনকারী চার্টার্ড সেক্রেটারি অব বাংলাদেশ, উপকর কমিশনার, উপকর কমিশনার নিম্নে নহে এরূপ পদে কমপক্ষে 5 বছরের জন্য আয়কর কর্তৃপক্ষে কাজ করছেন এরকম ব্যক্তি, বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত কোনো ব্যক্তি। এই যে এরাই হলো ন্যাশনাল অ্যাপিলেট ট্রাইব্যুনালের মেম্বার হতে পারবে। বার কাউন্সিলের আইনজীবী হিসেবে নিবন্ধিত যারা, সে চার্টার অ্যাকাউন্টেন্ট যারা প্র্যাকটিসিং করে, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যারা প্র্যাকটিস করে, চার্টার সেক্রেটারি যারা প্র্যাকটিস করে, উপকর কমিশনার যার 5 বছর অভিজ্ঞতা আছে, বোর্ড কর্তৃক আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত কোনো ব্যক্তি। বোর্ড কর্তৃক আইনজীবী হিসেবে সনদপ্রাপ্ত ব্যক্তির জন্য আবার আলাদা কন্ডিশন আছে। এই যে প্রত্যেক কর আইনজীবীকে বোর্ডের সহিত নিবন্ধিত কোনো কর আইনজীবী সমিতির সদস্য হইতে হবে। এই সদস্য হওয়ার জন্য আবার এখানে আরো ইয়ে আছে আর কি, এই নিম্নলিখিত বিষয়ে বোর্ড বিধি প্রণয়ন করতে পারবেন। এগুলো করছে আর কি, বিধি এগুলো প্রণয়ন করছে। তো আমরা এত ডেপথে আর যাব না, এই পর্যন্তই থাকবো। উপধারা 3 পর্যন্তই থাকবো, কর আইনজীবী বলতে কাদেরকে বোঝাচ্ছে।
পার্ট 4, ফর চার্জ অফ ট্যাক্স। চার্জ অফ ট্যাক্স এই চ্যাপ্টারের মাধ্যমে ইনকাম ট্যাক্সের রেটটা নির্ধারণ করা হয়। কি রেটে ট্যাক্স আদায় করা হবে, কি রেটে ট্যাক্স ইম্পোজ করা হবে, সেটা এই রেটের মাধ্যমে নির্ধারণ করা হয়। তো এটার প্রসেসটা কি? প্রসেসটা হলো প্রত্যেক বছরই বাজেটের মাধ্যমে কি রেট হবে, কিভাবে আদায় করা হবে, সেটা নির্ধারণ করা হয়। সেকশন 18 যদি আমরা দেখি, কর ধার্যকরণ, ট্যাক্স, চার্জ অফ ট্যাক্স। কোন আয় বর্ষে কোনো ব্যক্তির মোট আয়ের ভিত্তিতে আয়কর ধার্য, আরোপ, পরিশোধ এবং সংগ্রহ করা হবে। এই আইনের বিধানাবলী সাপেক্ষে সংসদ কর্তৃক প্রণীত আইনের অধীনে কোনো কর বর্ষভিত্তিক নির্ধারিত হারে আয়কর ধার্য, আরোপ, পরিশোধ এবং সংগ্রহ করা হবে। তাহলে আমরা দেখলাম যে কোনো ব্যক্তির মোট আয়ের উপরে কর ধার্য, আরোপ এবং সংগ্রহ করা হয়। আর এই কর ধার্য, আরোপ এবং সংগ্রহ করার জন্য যে রেটটা আসবে, নির্ধারিত হার, এই হারটা নির্ধারণ করা হয়, ফিক্স করা হয় জাতীয় সংসদের মাধ্যমে, আইন দ্বারা, জাতীয় সংসদের মাধ্যমে অথবা আইন দ্বারা। এখন ধরেন আহ, এবছর তো জাতীয় সংসদ নেই, তাহলে এটা কিভাবে হবে? প্রেসিডেন্সি তো অর্ডারে। অর্ডার দেওয়া হবে, প্রেসিডেন্সিয়াল অর্ডার দেওয়া হবে, বাট মূল কথা হলো আইন দিয়ে হইতে হবে। এই রেটটা আইন দ্বারা হবে, প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে হবে। তো এই যে আমরা শুরুর ক্লাসে বলছিলাম যে ট্যাক্স আইনে প্রত্যেক বছরই চেঞ্জ হয়, এই চেঞ্জটা হয় হলো এই যে ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে, যেটা সংসদে পাস হয় অথবা প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে হবে। আইন দিয়ে চেঞ্জ হবে, প্রত্যেক বছরই আইন দিয়ে চেঞ্জ হবে। তাহলে আমরা এখানে বোঝার বিষয় হলো যে ট্যাক্স একজন ব্যক্তির কিংবা একজন অ্যাসেসির কোন অ্যামাউন্টের উপরে, কোন ইনকামের উপরে ট্যাক্স হবে, হ্যাঁ, কিভাবে ধার্য করা হবে, কিভাবে আরোপ করা হবে, কিভাবে পরিশোধ করা হবে, সেগুলো নির্ধারণ করা হলো আইনের দ্বারা। এই আইনটা হলো প্রত্যেক বছরই সংসদে পাশ করা হয়, এবং যে রেটে, যে হার পাশ করা হয়, যে হারে, সেই হারেই কর আরোপ, হ্যাঁ, পরিশোধ এবং সংগ্রহ করা হয়। এই কারণে প্রত্যেক বছরই আমাদের ফাইন্যান্স একটা পড়া, আপডেট থাকা অন্যতম দায়িত্ব। এই আইনের বিধানাবলী অনুযায়ী নিম্নবর্ণিত করাদি ধার্য, আরোপ এবং সংগ্রহ করা হয়। আমরা যদি দেখি যে আমাদের কিভাবে মানে মানে ট্যাক্সের কি কি ট্যাক্স আদায় হয়, কোন কোন জায়গা থেকে আদায় হয়, সেটা এখানে বলছে। কারণ এগুলো আগের আইনে এত ক্লিয়ার ছিল না, এগুলো এখন একটু ক্লারিফাই করে দিচ্ছে। হ্যাঁ, যেমন আইনের বিধানাবলী অনুযায়ী নিম্নবর্ণিত করাদি ধার্য, আরোপ এবং পরিশোধ এবং সংগ্রহ করা হইবে। ধার্য, আরোপ, পরিশোধ এবং সংগ্রহ করা হবে কি? উৎসে কর, অগ্রিম কর, ন্যূনতম কর, অন্য কোন কর। এই 4 ধরনের কর এই আইনের আওতায় পরিশোধ করা হবে: উৎসে কর, অগ্রিম কর, হ্যাঁ, ন্যূনতম কর, অন্য কোন কর। এগুলো সবই আয়কর হিসেবে বিবেচিত হবে। উৎসে কর কাটলেও সেটা আয়কর হিসেবে বিবেচিত হবে, অগ্রিম কাটলে সেটাও আয়কর হিসেবে বিবেচিত হবে, ন্যূনতম কর সেটাও আয়কর হিসেবে বিবেচিত হবে। আর এই আইনের অধীনে যা চার্জ করা হবে, হ্যাঁ, আরোপ করা হবে, পরিশোধ করা হবে, আদায় করা হবে, সবই আয়কর হিসেবে বিবেচিত হবে। এই আইনের বিধানাবলী সাপেক্ষে সংসদ কর্তৃক প্রণীত আইনের অধীনে নির্ধারিত হারে বা প্রকৃতিতে সারচার্জ বা অন্য কোনো চার্জ ধার্য করা যেতে পারে, ধার্য করা হবে। সারচার্জ নিয়ে আমরা আলাপ করব, সারচার্জ কিভাবে ক্যালকুলেশন করা হয় সেটাও আমরা দেখব ভবিষ্যতে। তো এখানে আরো জিনিস করা হয় এ দ্বারায়, যাহা কিছুই থাকুক না কেন, অংশ 7 এবং সপ্তম তফসিলে বর্ণিত হারে কর আরোপিত হবে। এখন এই যে আমরা যে বললাম যে ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে
এভরি ইয়ার পার্লামেন্ট অথবা প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে ট্যাক্স আরোপ, হ্যাঁ, সংগ্রহ করা হবে। কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি সেটা এখানে বলছে যে আহ, সপ্তম তফসিলে অংশ একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্ট গুলো কি? মূলধনী আয় হিসেবে পরিগণিত কোনো আয়, যে আয়টা মূলধনী আয় সেটা সপ্তম তফসিল অনুসারে ট্যাক্স ইম্পোজ করা হবে। লভ্যাংশ হিসেবে পরিগণিত কোনো আয়, যেটা সপ্তম তফসিল অনুসারে হবে। তারপরে হলো লটারি, শব্দ জোট, কার্ড গেম, অন্যান্য এরূপ আয়, হ্যাঁ, প্রকৃতির খেলা, জয় লাভ ইত্যাদি, হ্যাঁ, অর্থ, এগুলো হলো সপ্তম তফসিল অনুসারে ট্যাক্স ইম্পোজিশনও হবে, আদায়ও করা হবে। তাহলে আমরা যদি দেখি সপ্তম তফসিল এখানে কি আছে। ষষ্ঠ তফসিল, সপ্তম তফসিলে আছে মূলধনী আয়। মূলধনী আয় হিসেবে পরিগণিত হয় এরূপ আয় নিম্নবর্ণিত হারে আয়কর হবে। মূলধনী আয় কি? তাহলে আমরা এই এটা এটা শিখে ফেললাম। আমরা তাহলে সপ্তম তফসিলটা একটু দেখে নিব যে এইগুলো কিভাবে হয়। সপ্তম তফসিল, সপ্তম তফসিলে মূলধনী আয়ের উপরে ট্যাক্স হলো 15%। কোম্পানি ব্যতীত অন্য করদাতার ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে ট্যাক্স হলো 15%। কোম্পানি কর্তৃক অর্জিত মূলধনী আয়ের উপরে 15%। আর কোম্পানি ব্যতীত যদি হয়, 5 বছরের ভিতরে যদি কিনে, তাহলে মোটা আয়ের সাথে যুক্ত হয়ে যে হারে ট্যাক্স হয় সেটাই। আর 5 বছরের পরে যদি বিক্রি করা হয় তাহলে 15%। আর কোম্পানি কর্তৃক অর্জিত মুনাফার উপরে, লভ্যাংশের উপরে 20%। কোম্পানি ব্যতীত অন্য করদাতার ক্ষেত্রে এরূপ লভ্যাংশ মোটা আয়ের সাথে অন্তর্ভুক্ত হবে এবং মোটা আয়ের উপরে যেভাবে ট্যাক্স হয় নিয়মিত ট্যাক্স হবে। আর লটারি, শব্দ জট, ক্রসওয়ার্ড, এগুলো থেকে যে ট্যাক্সটা, সেটা হলো 25%। যা ইনকাম হবে, স্টেট ফরওয়ার্ড 25% ট্যাক্স হবে। এখন যে জিনিসটা বলতে চাচ্ছিলাম আমি, সেটা হলো কি, হম, না দাওয়াত আছে।
এইটা যদি একটা এক্সাম্পল দেখি আমরা, তাহলে যেরকম হবে, ক্যাপিটাল গেইন আমরা দেখলাম যে কোম্পানির ক্ষেত্রে অল থ্রু 15%। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, যদি গেইনটা ক্যাপিটাল মার্কেট থেকে হয়, ইন কেস অফ ক্যাপিটাল গেইন ফ্রম ক্যাপিটাল মার্কেট 10% ফর কোম্পানি, আর ক্যাপিটাল গেইন আপ টু 50 লাখ exempted for individual, and any amount exceeding 50 lakh 15% as capital gain। মনে থাকবে এটা? কোম্পানির ক্ষেত্রে যদি এটা ক্যাপিটাল মার্কেট থেকে গেইন হয়, তাহলে 10%। আর ব্যক্তির ক্ষেত্রে 50 লাখ টাকা পর্যন্ত এক্সেমটেড ক্যাপিটাল গেইন একটা বছরে। আর যদি 50 লাখ টাকার উপরে হয়, তাহলে যেটুকু অতিরিক্ত হবে সেই অতিরিক্তের উপরে 15%। শেয়ারে থেকে স্যার ইনকাম হলে কোম্পানি খেতে 10%। জি, এটা ফাইন্যান্স একটা নতুন আসছে নাকি স্যার, আগেই ছিল স্যার? এটা ইয়ের মাধ্যমে আসছে, এসআর মাধ্যমে আসছে। আচ্ছা, thank you। এটা মনে রাখতে হবে। যে জিনিসটা আমি দেখাইতে চাচ্ছিলাম আপনাদেরকে, এই যেখানে একটা এক্সাম্পল আছে দেখেন। এক্সাম্পলটা হলো মিস্টার তালহা, তার টোটাল ইনকাম হলো ট্যাক্সেবল ইনকাম 25 লাখ টাকা, যার ভিতরে ক্যাপিটাল গেইন আছে 5 লাখ টাকা, হুইচ অ্যারাইজেন বাই সেলিং দ্য অ্যাসেট আফটার 5 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ অ্যাকুইজিশন। যে ডেটে কিনছিল তার 5 বছর পরে বিক্রি করছে। তাহলে অ্যাজ ইউজুয়াল তার এই যে 25 লাখ টাকার উপরে যেভাবে ট্যাক্স হয় সেটা হবে না। এখান থেকে 5 লাখ টাকা বাদ যাবে। প্রথমেই 5 লাখ টাকা বাদ দিব আমরা, বাদ দিয়ে এই যেখানে 20 লাখ টাকার মতো ট্যাক্স করবে, যে এটা এরকম হবে। টোটাল ইনকাম 25 লাখ মাইনাস গেন 5 লাখ সমান তাহলে কত? এখানে তাহলে 3,50,000 হবে, আর এখানে হবে হলো 20 লাখ, যে হারে ট্যাক্স হয়। রেটটা ঠিক আছে না? না ভুল আছে দেখেন। ঠিক আচ্ছা, আছে, মানে স্ল্যাব রেট আচ্ছা। নাকি? স্ল্যাব, হ্যাঁ স্ল্যাব ঠিক আছে কিনা দেখেন। তাহলে এখানে ক্যাপিটাল গেইন ট্যাক্স কত হবে? সমান 5 লাখ পূরণ 15%, 75,000। 3,50,000, 10,000, 1 লাখ, 1 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, ঠিক আছে। রেট ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনও ঠিক আছে, শুধু যুগটা ভুল আছে। সে তাহলে বোঝা গেল ব্যক্তি পর্যায়ে
হ্যাঁ, ক্যাপিটাল গেইন বলতে ওই যে শেয়ার মার্কেটে ক্যাপিটাল গেইন 50 লাখ পর্যন্ত এবার, আর কিন্তু অন্যান্য ক্যাপিটাল গেইন যেটা না সেটা না না, একটু ওইবার নাই, কোনো ওইবার নাই, কোনো ওইবার নাই। না, 50 লাখ পর্যন্ত তো এক্সাম্পটেড না। হ্যাঁ, ওটা হলো ইয়ের ক্ষেত্রে ক্যাপিটাল মার্কেট থেকে শেয়ার মার্কেট থেকে, আর অন্যান্য ক্ষেত্রে ক্যাপিটাল গেইন যাই হয় সেটার উপরে 15% না। ট্যাক্স ট্যাক্স দিতে হবে, ইয়েস, ট্যাক্স দিতে হুম। হবে। তাহলে এটা যোগ করি যদি আমরা, তাহলে এখানে যোগ করলে যুগটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে 5,000 প্লাস 90,000 প্লাস 1,87,500, 2,82,000, 500 হইলো। এটা আসলো আর ক্যাপিটাল গেইন ট্যাক্স। তাহলে তার টোটাল ট্যাক্স লায়াবিলিটি হবে হলো $3,57,500। ইয়ে হাসান, দাঁড়াও। আচ্ছা, এটা হলো আমরা দেখলাম যদি 5 বছরের পরে বিক্রি করে। 5 বছরের আগে যদি বিক্রি করে তাহলে কি হবে? 5 বছর আগে বিক্রি করলে কি হবে সেটা আপনাদের জন্য রয়ে গেল। ঠিক আছে, একটু চেক করে জানাবেন। ওকে, আজকের ক্লাসে আর কিছু জিজ্ঞাসা করার আছে? স্যার এটা তো 25 লাখের উপর মনে হয় টোটাল ইনকামটা কাউন্ট, মানে ট্যাক্সটা লাইবিলিটিটা কাউন্ট করলে মনে হয় পাওয়া যাবে, তাই না স্যার, নাকি ভুল বললাম? হ্যাঁ 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 হ্যাঁ, 25 লাখের উপরে জাস্ট ওই যে ওখানে 20 লাখ, মানে 5 লাখ বাদ না দিলেই হবে। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি জি স্যার, মাচ, ক্লোজ ফর দ্য ডে, ধন্যবাদ। সি ইউ